আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 12 দলের নেতাকর্মীর সঙ্গে সংলাপ বসতে যাচ্ছে ইসি। সকালে 10:30টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত জামায়াত ইসলামী, বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, এনসিপি, গণসংহতি আন্দোলন ও এনডিএম এর সঙ্গে সংলাপে বসবে ইসি। পরে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিএনপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। গত বৃহস্পতিবার, রবিবার ও সোমবার 36 নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন সংলাপ করছে ইসি। দর্শক, ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের খবর জানাতে এই মুহূর্তে কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। যাচ্ছি তার সাথে। গালিব, ইসির সঙ্গে দলগুলোর বৈঠকের বিষয়ে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মারিয়া, সকাল থেকে মূলত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের নেতৃত্বে আসলে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আসলে বৈঠকে বসবে। সকাল 10টা থেকে একটি শিডিউল আছে, যেখানে আসলে জামাত, এনসিপি, লেবার পার্টি সহ বেশ কয়েকটি 6টি দল মূলত অংশগ্রহণ করবে। এছাড়া বিকেল 2টায় মূলত হচ্ছে যে বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ এবং বিজেপি সহ আরও 6টি দল মূলত এই সংলাপে অংশগ্রহণ করবেন। আপনি যেমনটি জানেন যে গত 13 তারিখ থেকে আসলে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে মূলত সংলাপে বসছেন। তারা আসলে মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে আচরণবিধি কেমন হবে এবং কালো টাকা ছড়াছড়ি সহ বিভিন্ন বিষয় আসলে মূলত এই সংলাপে উঠে আসবে। আমরা কিছুক্ষণ আগে একটি দলের সাথে আসলে যেটা জানতে পেরেছি, তারা একটি বিষয় মূলত তারা আসলে অভিযোগ জানিয়েছে, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে মূলত যে প্রতীক নিয়ে যে বিষয়টা আসলে প্রতীক নিয়ে যে বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতা নিয়ে তারা বলছেন যে এটি অপেক্ষাকৃত ছোট দলকে আসলে হারিয়ে দেওয়ার একটা সংশয় তারা করছেন। সেই আশঙ্কা থেকে তারা মূলত আজকে নির্বাচন কমিশনে তারা কথা বলবেন। জামাত নিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি, তারা গণভোট আয়োজন নিয়ে তারা মোটামুটি জানাবেন। তো এছাড়া বিকেলবেলা জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক অংশীজন আসলে কথা বলবে। তখন আমরা জানতে পারবো যে মূলত কি হচ্ছে। এখন পর্যন্ত লেবার পার্টি, জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল আসলেও এনসিপি এখনও এসে পৌঁছায়নি, যতটুকু আমরা তথ্য পেয়েছি। কিছুক্ষণের মধ্যে এনসিপি আসার কথা রয়েছে। তো এই ছিল মারিয়া নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান নির্বাচন কমিশনের সংলাপের সর্বশেষ পরিস্থিতি। আমরা আরও সংলাপ গড়ালে আমরা আরও আপডেট জানাতে পারবো ইনশাআল্লাহ। জি গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। তার সাক্ষ্যের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 26 জন। অপরদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো ও 7 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 18তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেলে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। রাজধানীর গুলিস্তানে হোটেল রমনার পাশের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গত রাত 12টা 58 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের জোন কমান্ডার ফয়সুল রহমান বলেন, আগুনের সূত্রপাত অনুমান করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ বলা যাবে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 12টা 30 এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলেও দেখা দিয়েছে শীতের আনাগোনা। শীতের আগমনী বার্তার সাথে শঙ্কা বাড়ছে শীতকালীন রোগেরও। তাই শীত আসতে না আসতেই বয়স্কদের পাশাপাশি শিশুরাও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে। এর ফলে শীতকালীন রোগ নিয়ে রোগীর স্বজনরাও
ভিড় করছেন রাজধানীর হাসপাতালগুলোতে। চিকিৎসকরা বলছেন শীতজনিত রোগ থেকে মুক্তি পেতে সবার ভ্যাকসিন নেওয়া জরুরি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেখতে দেখতে শীত যেন চলেই এলো প্রায়। দেশের বিভিন্ন স্থানে এখনো রাতে নামছে শীত। এ সময় শরীরের তাপমাত্রার চেয়ে জলবায়ুর তাপমাত্রা কম থাকায় ঠান্ডা অনুভূত হয়। মাঘের শুরুতে প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীত। এ সময় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। তাই শীতে স্বাভাবিকভাবে আবহাওয়া থাকে শুষ্ক ও রুক্ষ। এ কারণে ছোট বড় সবার শরীরে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও। শীতের শুরুতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে অ্যাজমা ও নিউমোনিয়ায়। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগ শিশুই আক্রান্ত নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বরে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নবজাতক শিশু। শীতের সিজনটা পড়তে না পড়তে জ্বর আসছিল। আসার পর আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট নিয়েছিলাম, হয় না, তারপরে ইমার্জেন্সিতে ভর্তি করছি। এখানে গরমে ভালো ছিল, শীত আসতে আসতে বেশি হয়ে গেছে ঠান্ডা কাশি। বাচ্চা আমার ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে, নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট বাইরে যায়, এই কাঁদলে শ্বাসকষ্ট বাইরে যায়। জি, বয়স আজকে 1 মাস 26 দিন। চিকিৎসকরা বলছেন শীতে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদির বংশবিস্তার ঘটে দ্রুত। তাই শীতজনিত রোগ থেকে মুক্তি পেতে সবাইকে ভ্যাকসিন নেওয়া জরুরি। শীত আসার শুরুতে যেটা হচ্ছে এখন ঠান্ডা কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। একটু বড় বয়সের বাচ্চাদের, তরুণদের বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস এগুলি বেশি হচ্ছে, এবং বয়স্ক মানুষের আর্থ্রাইটিস এবং যাদের অ্যাজমা আছে অ্যাজমার প্রকোপটা বেড়ে যাচ্ছে। শীতের রোগ বয়সভেদে ভিন্ন হয়, তাই শীতকালে শিশুদের নিউমোনিয়া ও রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় সবথেকে বেশি থাকে বলে জানান তিনি। অ্যাজমা তো আসলে একটা বংশগত রোগ, বা এটা তো একবারে পুরোপুরি ভালো হওয়ার মতো না, ভালো হবে না। এটা কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোলে থাকতে হবে। সতর্কবার্তা হিসাবে সুস্থ থাকতে শীতকালে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি বেশ কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শও দেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। করণীয় হচ্ছে যেমন বাচ্চাদেরকে ধুলাবালি ধোঁয়ামুক্ত পরিবেশে রাখতে হবে, বড়দেরকে একটু প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে, ঘুমাতে হবে, এবং প্রচুর পানি পান করতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বগুড়ায় 200 বছরের নবান্নের ঐতিহ্য টিকিয়ে রেখেছে আদমদীঘি উপজেলার শালগ্রাম। নবান্ন উৎসব ঘিরে মেয়ে, জামাই আর নাতিন নাতনিদের আগমনে প্রতিটি বাড়ি পরিণত হয়েছে মিলন মেলায়। মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে একাকার হয়ে গেছে নবান্নের উৎসবে। উৎসব উপলক্ষে শালগ্রাম সহ আশেপাশের 25টি গ্রামে ভোর থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বগুড়ার আদমদীঘি উপজেলার একটি ব্যতিক্রমী গ্রামের নাম শালগ্রাম। প্রায় 7000 মানুষের বসবাস গ্রামটিতে। মানুষে মানুষে এখনো আত্মিক সম্পর্ক টিকে আছে এই গ্রামে। এ কারণে নবান্ন এলেই যেন উৎসব শুরু হয় গ্রামের প্রতিটি ঘরে। নতুন ধান কাটার পর পহেলা অগ্রহায়ণে এই নবান্ন উৎসব হয়। উৎসব চলে 3 দিন। এই উৎসব গ্রামের একটি ঐতিহ্য। সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার আকর্ষণ যেটা মলিদা, কাঁচা চিনি, যেটা মহিষের মাংস, এগুলোর প্রধান আকর্ষণ। আসলে ওইভাবে আসা হয় না, কিন্তু জামাই নিয়ে আমরা নবান্নতে ঈদের মতো যে আমেজ থাকে, এটাতে আমরা অনেক মজা করি। নবান্নের দিন নতুন চালের ভাত আর মহিষের মাংস খাওয়া শালগ্রামের পুরনো রীতি। গ্রামের প্রতিটি পাড়া মহল্লা ও মোড়ে মোড়ে বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুরি, ফিতা, আলতা ও শিশুদের খেলনার সামগ্রী আর বিভিন্ন মিষ্টির দোকান। যেখানে যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বা যে রিলেটিভরা আছে, তারা সবাই এই দিনে দেশের যেখানে থাক, বিদেশে থাক, সেখান থেকে এই দিন উপলক্ষ করে চলে আসে এখানে। আমার শ্বশুরদের পূর্বপুরুষের ঐতিহ্যটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করি। পরিবারের সকলে ঈদের মধ্যে আসুক বা না আসুক, এই নবান্ন সময় সবাই আসার চেষ্টা করে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে মোটামুটি আমি 50 রকমের প্রায় জিনিস খেয়েছি। দেশে এবং বিদেশের যে কোনো জায়গা থেকে এই গ্রামে যে সন্তানগুলো, তারা সবাই গ্রামে ফিরে আসছে। পাশাপাশি গ্রামের পাড়ায় পাড়ায় তৈরি করা হয় ছোট আকৃতির নানা ধরনের মঞ্চ, যেখানে রাতের বেলা বসে জারি সারি আর পালাগানের আসর। এই উৎসব বেঁচে থাকুক 1000 বছর, এমন প্রত্যাশা এই গ্রামের সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পান অর্থকারী ফসল। এটি লতা জাতীয় গাছ, যার রয়েছে নানা ভেষজ গুণ। রয়েছে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্ভাবনাও। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের কৃষকরা সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন।
সেখানে চাষ করা হচ্ছে লাল বিনি জাতের নিরাপদ ও বিষমুক্ত পান। নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। সুবর্ণচরের ঘোষফিল্ড এলাকার সফল পান চাষী খোকন চন্দ্র মজুমদার দীর্ঘ ৫০ বছর ধরে পান চাষ করে আসছেন। বর্তমান মৌসুমে তিনি ১ একর জমিতে পান চাষ করেছেন। বরজ তৈরিতে তার খরচ হয়েছে প্রায় ১,৫০,০০০ টাকা। রোপণের মাত্র ৫ থেকে ৬ মাস পর থেকেই পাওয়া যায় কাঙ্ক্ষিত ফলন। সম্পূর্ণ জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করায় তার ফলন যেমন ভালো হয়েছে, তেমনি পানও হয়েছে সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ। একর জমিতে পানের চাষ করি। এই পান ক্ষেতের মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করি না, জৈব সার এবং খোল ব্যবহার করি। যদি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা কিছু উপকৃত হতে পারি। খোকনের পাশাপাশি এই এলাকার কৃষ্ণমোহন মজুমদার সহ আরও অনেকেই পান চাষ করে হচ্ছেন স্বাবলম্বী। কারণ পান চাষে খরচ কম কিন্তু লাভ তুলনামূলক অনেক বেশি। সে কারণে সুবর্ণচরের বিস্তীর্ণ এলাকায় দিন দিন বাড়ছে পান চাষের পরিমাণ। কৃষকদের ভাষ্য, পান চাষ একটি নির্ভরযোগ্য অর্থকরী ফসল। অতিথি আপ্যায়ন হোক কিংবা সামাজিক আচার, বাংলাদেশি সংস্কৃতিতে পানের জুড়ি নেই। প্রতি ৩ মাস পর পানের লতা যখন মাছা উঠে যায় তখন আবার ৩ মাস পরে লতাটাকে টেনে নিচে নামায়, তারপরে ওই যে খৈল এবং জৈব সার ব্যবহার করে আবার লতাটা আস্তে আস্তে উপরে উঠে পান বাড়তে থাকে। আমরা দেখতেছি ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত এই পান চাষ করি, লাভবান হইতেছে। সুবর্ণচরের পূর্বাঞ্চলে বর্তমানে প্রায় ১৫ হেক্টর জমিতে হচ্ছে পান চাষ। কৃষকদের আরও উৎসাহিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। প্রায় ১৫ হেক্টর জমিতে পানের আবাদ হয়। উপজেলা কৃষি অফিস তাদেরকে কারিগরি সহায়তা প্রদান করা হয়। চন্দ্র মজুমদার উনি প্রায় প্রত্যেক বছরে ৫ থেকে ৬ লাখ টাকা লাভবান হচ্ছে। ওনার দেখা দেখি উপজেলায় অন্যান্য কৃষকরাও পান চাষে উদ্বুদ্ধ হচ্ছে। নিরাপদ, বিষমুক্ত, লাভজনক এবং স্বল্প ব্যয় সব মিলিয়ে পান চাষ এখন সুবর্ণচরের কৃষকদের স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। খেলাফত মজলিসের আমির আল্লামা মুমিনুল হক বলেছেন, দেশ এখন ২ ভাগে বিভক্ত। একটি ক্ষুদ্র অংশ ৭২-এর বাকশালী এবং অপরটি ২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক গোষ্ঠী। প্রতিটি রাজনৈতিক দলের তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিপ্লব পরবর্তী এই দেশের রাজনীতিতে ৭২-এর বাকশালী দোসরদের স্থান হবে না। রাতে যশোরের প্রেস ক্লাবের আব্দুল মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আমরা হতাশ হয়েছি যখন সেই তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাঠ বদলকারী, আগামীর বাংলাদেশের ভিত প্রদানকারী জুলাই সনদের গণভোটকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে দিয়ে জুলাই সনদের এই গণভোটের তাৎপর্যকে ক্ষীণ করা হয়েছে, তাৎপর্যকে হ্রাস করা হয়েছে। একই দিনে যদি গণভোট অনুষ্ঠিত হয়, বাংলার মানুষকে প্রমাণ করতে হবে জুলাই সনদে, জুলাই বিপ্লবের সময় আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, জুলাই সনদের গণভোটের নির্বাচনেও আমরা সকলে হা প্রতীকে ভোট দিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তাই বলেন, দীর্ঘ আন্দোলনে তরুণদের আত্মত্যাগের পর অর্জিত গণতান্ত্রিক বিজয়কে ধরে রাখতে দলীয় কর্মীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যেই ২৪শে জুলাই গণ আন্দোলন হয়েছিল। বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। সকল মানুষ মিলেমিশে সহনশীলতার সাথে বাস করবে, শান্তি এবং সম্প্রীতির একটি বাংলাদেশ হবে। সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করার জন্যই আমাদের লড়াই ছিল। সেই লড়াই আমরা বিজয়ী হয়েছি। কাজে আজকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডে কেউ যেন আমাদের মধ্যে ওই রকমের আগেকার সরকারের লোকদের মতো যেন বৈশিষ্ট্য খুঁজে না পায়।
গাজীপুরের টঙ্গীতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট থেকে শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম খুন করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। দেশের প্রচলিত আইনে বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে। এই ফাঁসির রায় যাতে অতি দ্রুত কার্যকর হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ মান্নান। এ সময় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, যুগ্ম সম্পাদক ডাক্তার মঈনুদ্দিন মঈন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাবিব শাহিন এবং সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাকস পোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক ছাত্রনেতা আহসান হাবিবের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি। তারেক রহমানের নির্দেশে গাজীপুরে কালিয়াকৈরের দুর্বৃত্তদের অগ্নিযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈরের পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পার্কের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসব ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন কালিয়াকৈর উপজেলা এবং পৌর এলাকায় অবস্থান করছে। আমরা এতটুকুই সমস্ত ব্যবসায়ী মহল এবং দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে তারেক রহমান সাহেবের নির্দেশে যতক্ষণ পর্যন্ত দলের নেতাকর্মীরা মাঠে থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টদের কোনো উদ্দেশ্য বা লক্ষ্য এই দেশে বাস্তবায়ন হতে পারবে না। মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেছেন, জনগণ চাইলে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। মঙ্গলবার বিকেলে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে আরপাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় মুন্সি আনিসুর রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় তুলে ধরেন। রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর অঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ জনসংযোগের পথ ঢাকা, ময়মনসিংহ ও মহাসড়ক। ব্যস্ততম এই মহাসড়কটিতে রাজেন্দ্রপুর চৌরাস্তার ঢাকা রোডে চৌরাস্তা এলাকার আশেপাশে ডোগরি, বিকেবাড়ি, মণিপুর ও আরপি গেইট এলাকায় বাসা বাড়ির পচা ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের বর্জ্য রাতে ও দিনের ময়লা ফেলে রেখে যায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। তারা মহাসড়কের গাড়ি চলাচলের একটি লাইন দখল করে মানুষের বাসাবাড়ির পচা ময়লা আবর্জনা বর্জ্যে রেখে মানুষের ও গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ময়লার এই স্তূপ থেকে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যানবাহন চলাচলকারী যাত্রীরা। দিনাজপুরে পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাব হলিডে ও দীক্ষা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস
খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ স্কাউট দলের উদ্যোগে গতকাল বিকেলে প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি ওহিদুল হক সহ স্কাউটের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার জুড়িতে 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ABM জহুরুল ইসলাম। পর্যায়ক্রমে উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে 1995 কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ায় শিবগঞ্জে উথলি বাজারে সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসব উপলক্ষে বসেছে মাছের মেলা। মেলা উপলক্ষে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ উঠে। প্রায় 150 বছর পূর্বে থেকে নবান্ন উৎসব উপলক্ষে মেলাটি চলমান রয়েছে। মেলাটির মূল আকর্ষণ হচ্ছে জামাই নিমন্ত্রণ। মেলাটি ঘিরে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলাটিতে ছিল উপচে পড়া ভিড়। বরিশালের বাকেরগঞ্জের সৌন্দর্য বর্ধনে অংশ বরিশাল পটুয়াখালী মহাসড়কের সংগীতা সিনেমা হলের সামনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বাকেরগঞ্জ সংবলিত আধুনিক নাম ফলক করা হয়। পৌরসভার উদ্যোগে সম্পন্ন হওয়া কাজটি এলাকার নতুন আকর্ষণ যোগ করেছে। সৌন্দর্য বৃদ্ধি, পরিচিতি উন্নয়ন ও আগত দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন নাম ফলক স্থাপনার শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ইউএনও রুমানা আফরোজা। এর সময় সহকারী কমিশনার তন্ময় হাওলাদার, অফিসার ইনচার্জ আবুল কালাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।